তিস্তা নিয়ে ৭৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়ে আসছে ভারত। অন্যদিকে চীন ভারতের দ্বৈরথে ভূ রাজনৈতিক জটিলতাও কম গড়ায়নি। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগড়ায় আটকে যায় তিস্তা চুক্তি। তিস্তার পানি বন্টন কিংবা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উত্তরের ২ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিষয়ে বিভিন্ন মহল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাগিদ দেয়া হলেও কোনো সুরাহা মেলেনি। ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের পর যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেখানে উত্তর জনপদের মানুষ তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। তিস্তা নদীকে আশীর্বাদ হিসেবে দেখতে চান জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত উত্তরাঞ্চলের মানুষ। প্রশ্ন হচ্ছে, তিস্তা নিয়ে নতুন বাংলাদেশে ভারত কোন পথে হাঁটবে? ভূরাজনৈতিক জটিলতার সমাধানই বা কি হবে? মোদি মমতার রাজনীতি কিংবা চীন ভারত বিতর্ক কি কাটবে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবারের প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি লাবিব হাসান। ১৯৮৩ সালে দুদেশ সিদ্ধান্ত নেয় তিস্তার ৩৯% পানি উজানের দেশ ভারত এবং ৩৬% পানি ভাটির দেশ বাংলাদেশ নেবে। কিন্তু চুক্তিটি সেই সময় অমীমাংসিত থেকে যায়। এরপর ২০০৭ সালে বাংলাদেশ দাবি করে ৮০% পানি দুদেশ সমানভাবে ভাগ করে নেবে, কিন্তু সেটিও ভেস্তে যায়। ২০১১ সালে ভারত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ৪২.৫% পানি ধরে রেখে বাংলাদেশকে ৩৭.৫% পানি দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় ঝুলে যায়। ২০১৫ সালে চুক্তির ব্যাপারে আরও কিছুটা সময় চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৭ সালে মোদীর আশ্বাসের পর সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দফায় ভারত সফর করলেও চুক্তির ব্যাপারে কোনো কিছুই করতে পারেনি। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু তিস্তার পানি বন্টন। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের দেশ ভারত। একের পর এক বাঁধ, জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পানি প্রত্যাহার করে নিজেদের প্রয়োজন মেটাচ্ছে দেশটি। আর প্রয়োজন মতো পানি ধরে রাখতে বাংলাদেশকে ধোঁকা দিয়ে গড়ে তোলে গজলডোবা ব্যারেজ। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর গজলডোবা ব্যারেজের বিপরীতে আরেকটি ব্যারেজ নির্মাণের ব্যাপারেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসঙ্গটি চাউর হতে থাকে। এদিকে চীনের সহায়তায় তিস্তার মহাপরিকল্পনা নিয়ে যে প্রকল্প হওয়ার কথা ছিল, তা ভারতের দাদাগিরিতে ঝুলে থাকে বলে পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মনে করেন। আর এতেই এক সময় যেখানে তিস্তাকে বলা হতো উত্তরের জীবনরেখা, সেটি এখন ২ কোটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে যেখানে তিস্তার পানির প্রবাহ ৫,০০০ কিউসেক থাকার কথা, সেখানে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে তা নেমে এসেছে মাত্র ৪০০ কিউসেকে। ফলে পানির অভাবে প্রতি বছর প্রায় ১০,০০০ কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রমত্তা তিস্তা এখন শুধুই কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক নদীর পাশাপাশি তিস্তা নদী আন্তঃরাজ্য নদীও বটে, কিন্তু দেশটির কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী রাজ্যের সরকার মমতার উপর যে একতরফা দায় চাপিয়ে কৌশলে সটকে পড়েন, তা মানতে নারাজ কূটনীতিকরা। তাই আন্তঃরাজ্য নদীর অজুহাত দেখিয়ে কেন্দ্রীয় সরকার মোদীর কিছুই করার নেই, তা বাস্তবসম্মত নয়। কেননা ভারতের সংবিধান বলছে পানি সরবরাহ সেচ প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের মতো রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, তবে তা শর্তানুসারে। আর আইন প্রণয়ন করে নদীর ব্যবহার ও ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারে। তবে এখানে কেন্দ্রীয় ও রাজ্যের সমন্বয় বা রাজনৈতিক বোঝাপড়াটা খুব জরুরি। আর এখানেই পড়ে প্রশ্ন, কেননা কেন্দ্রীয় সরকার বিজেপির আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৃণমূলের, মানে মুদ্রার এপিঠ ওপিঠ। রাজনৈতিকভাবেই দুটো দলই পরস্পরের তীব্র বিরোধী। ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বহু প্রকল্প চরম সমন্বয়হীনতা রয়েছে দুপক্ষের। এ কারণে কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প যেমন তৃণমূলের মমতা সহযোগিতা করে না, তেমনি কেন্দ্রের টাকা দেওয়ার কথা থাকলেও তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে বহু প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে রাজ্য সরকারের অভিযোগ। অনেক বিশেষজ্ঞের দাবি, ভারতের রাজনীতিবিদরা স্বীকার না করলেও তিস্তার পানি ইস্যু এখন ভারতের ২ রাজ্যের অভ্যন্তরীণ ভোট ব্যাংকের ইস্যুও হয়ে দাঁড়িয়েছে, যেখানে মমতার নেতৃত্বাধীন তৃণমূলের কংগ্রেস বা বিজেপি কেউ ছাড় দিতে রাজি নয়। কারণ এই তিস্তার পানির ওপরই পশ্চিমবঙ্গের হাজারো জমির সেচ কাজ সহ নানা প্রকল্পের ইস্যু জড়িয়ে রয়েছে। আর এ কারণেই মমতা এ বিষয়ে কখনো ছাড় দিতে চান না। চুক্তিতে পশ্চিমবঙ্গের অনীহার আরও একটি বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যেহেতু সিকিমে ভারত সরকারের অনেকগুলো জলবিদ্যুৎ প্রকল্প এই তিস্তার পানিকে ঘিরে, সেখানে উজান থেকে নেমে আসা ভাটির দিকেও পানি পেতে হিমশিম খেতে হয়।
তিস্তা নিয়ে ভারতের দিক থেকে যখন কোনো সুরাহা মেলেনি, তখন চীনের মহাপরিকল্পনার দিকে ছুটে বাংলাদেশ, আর সেখানেও নানাভাবে বাগড়া বাঁধায় ভারত। আর আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারও বিভিন্ন কৌশলে তখন ভারতকে বিশেষ সুবিধা দিয়ে আসছিল বলে মত বিশ্লেষকদের। যেমন 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ। সফরে দুই শীর্ষ নেতার বৈঠকের আলোচ্য সূচিতে তিস্তা চুক্তির খসড়া তো দূরের কথা, আন্তর্জাতিক এই নদীর পানি প্রবাহের কথাটিই ওঠেনি। উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেনি। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ চুক্তির আগে শেখ হাসিনা জাতীয় সংসদ ও মন্ত্রিসভার অনুমোদন নেননি বলে অভিযোগ ওঠে। পানি বিশেষজ্ঞরা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই চুক্তির তীব্র সমালোচনা করে। কারণ দাবি ওঠে, ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়িতে, আর বাংলাদেশের ভেতরের 116 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। কাজেই এই নদীর পানির উপর ভারতের কোনো অধিকার নেই। শুধু সেবারই নয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিস্তার পানি প্রত্যাহার করা ভারত এরকম নানা কায়দায় দায় এড়িয়ে গেছে। এদিকে চীনের মহাপরিকল্পনা যখন আলোচনা তুঙ্গে, তখন ভারত গত বছরে শেখ হাসিনার সফরে তাদের আগ্রহের বিষয়টি জানায়। কিন্তু কেন চীনকে ভারত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বাধা দেয়? কারণটি হচ্ছে ভূ রাজনৈতিকভাবে ভারতের দুর্বলতা। অনেক পর্যবেক্ষকের ধারণা, ভারত মনে করে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট, যেটির মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলা সহজ হবে চীনের। আরও একটি বড় বিষয় হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চীনের জোরালো উপস্থিতি থাকবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের তিস্তা পয়েন্টের কাছেই ভারতের শিলিগুড়ি করিডোর কথিত চিকেন নেকের দিকেই চীনের নজর থাকবে। কেননা পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলির সংযোগ স্থাপন করেছে এই সংকীর্ণ উপত্যকা। এ পথে চীন ডেরা গেড়ে বসতে পারলে শিলিগুড়ি করিডোর আটকে দিয়ে 7 রাজ্য বা 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে বলে মত কূটনীতিকদের। এখন প্রশ্ন হচ্ছে, এই ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে তিস্তার আলো আর কত দূর? শুরু থেকে তিস্তা ইস্যুতে সোচ্চার ভূমিকায় দেখা গেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরও তিস্তা পারের মানুষের পাশে দাঁড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনামে 48 ঘন্টা তিস্তা পারে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। সঙ্গে আছেন তিস্তা পারে 5 জেলার লাখো মানুষ। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যে আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য তাদের এই প্রচেষ্টা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 2024 সালের জুনে শেখ হাসিনা ভারত সফরেও তিস্তা ইস্যুতে কোনো মীমাংসা না হওয়ায় নানা সমালোচনার জন্ম দেয়। সেই সময় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল ট্রানজিট সহ ভারতের সঙ্গে 7টি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেগুলো প্রায় সবই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। এই কারণে রংপুর অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তা চুক্তি হয়নি বলেও দাবি করেছিল বিএনপি। তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকগুলো আন্দোলন গড়ে উঠেছে। রিভার অ্যান্ড পিপলের মাধ্যমে 2010 সাল থেকে তিস্তা সুরক্ষার আন্দোলন শুরু হয়। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও, রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন, তিস্তা ফোরাম, তিস্তা নদী রক্ষা কমিটি ও তিস্তা সুরক্ষা দাবিতে আন্দোলন করছে সেখানকার মানুষজন। এবার বিএনপির দুদিনের কর্মসূচিতে উত্তরের জনপদে আরও প্রাণ সঞ্চার হয়েছে। লাখো মানুষ, হাজারো শিক্ষার্থী মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে একজোট হয়েছেন। এদিকে বিএনপির কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে অন্তর্বর্তী সরকারকে তিস্তার হিস্যে আদায়ে ভারতকে জোর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে শত্রু হাসিনাকে দিল্লিতে রাজার হালতে বসিয়ে রেখেছে। ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব যুক্ত করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপর দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্যা বুঝে পেতে চাই। আমরা অবশ্যই ভারতকে বন্ধুত্বের সঙ্গে দেখতে চাই, যে বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমাদের পাওনা বুঝিয়ে দেবার। এদিকে তিস্তা পারের মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে নদীটির করুণ কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান। তবে মহাপরিকল্পনা কিংবা ব্যারেজ নির্মাণে চীন কিংবা বাইরের কোনো দেশের দিকে ফিরবে বাংলাদেশ, নাকি নিজেদের উদ্যোগেই সমাধান খুঁজবে, সে প্রশ্ন বিভিন্ন মহলে।